তেহরানের রাস্তায় রাস্তায় ঝুলছে কালো পতাকা। বিশাল বিলবোর্ড জুড়ে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছেন নিহত সামরিক কমান্ডাররা। মসজিদে মসজিদে শোকের অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলোতে স্মরণসভা আর রাষ্ট্রীয় টেলিভিশনে একের পর এক প্রচারিত হচ্ছে শাহাদাত ও প্রতিরোধের গল্প। ঠিক একই সময়ে মার্কিন ও ইরানি কর্মকর্তারা ব্যস্ত সাম্প্রতিক সংঘাতের স্থায়ী অবসানে শেষ মুহূর্তের আলোচনায়। 2025 সালের 13 থেকে 24 জুন এই 12 দিন ইরানের জন্য ছিল ভয়াবহ এক সময়। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে দেশটি তাদের সামরিক ও নিরাপত্তা কাঠামোর কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারায়। নিহতদের মধ্যে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘিরি, আইআরজিসির প্রধান হোসেন সালামি এবং মহাকাশ কর্মসূচির প্রধান আলী আকবর হাজিজাদেহ। রাষ্ট্রীয় প্রচারণায় তাদের শুধু সামরিক নেতা নয়, বরং শহীদ ও ন্যায় বিচারের জন্য সংগ্রামের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। সরকারি ব্যানার ও বার্তায় শিয়া ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইমাম হুসাইন ইবনে আলীর আদর্শের সঙ্গে তাদের আত্মত্যাগকে তুলনা করা হচ্ছে, যিনি 1300 বছর আগের কারবালার যুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে বিবেচিত। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে যুদ্ধে নিহত পরমাণু বিজ্ঞানী ও পদার্থ বিজ্ঞানীদের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করছে। তাদের মধ্যে অন্যতম বিজ্ঞানী মোহাম্মদ মেহেদী তেহরানচি। ইরানের সরকারি হিসাব অনুযায়ী 12 দিনের ওই যুদ্ধে 1000-এর বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে নারী, শিশু সহ বহু বেসামরিক নাগরিক ছিলেন। আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান বৃহত্তর সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 3468 জনে পৌঁছেছে, যা প্রায় অর্ধেকই সাধারণ মানুষ। সাম্প্রতিক যুদ্ধের প্রথম দিন 28 ফেব্রুয়ারি নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 13 জুন ঘোষণা দেয়া হয়েছে 9 জুলাই তাকে মাশহাদের একটি শিয়া মাজারে দাফন করা হবে। 12 জুন রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, 12 দিনের যুদ্ধের পরও ইরান যুক্তরাষ্ট্রের দাবির কাছে নতি স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানের মাটিতে কোনো ধরনের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম না থাকুক, কিন্তু আমরা তা মেনে নিইনি। আলোচনা যুদ্ধের কারণ নয়, আমরা প্রতিরোধ করেছি বলেই শত্রুরা যুদ্ধের পথ বেছে নিয়েছিল। তবে বিপুল ক্ষয়ক্ষতির পরও ইরানি নেতৃত্বের বিশ্বাস, 1 বছর আগের তুলনায় তারা এখন অনেক শক্ত অবস্থানে রয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দুটি যুদ্ধে টিকে থাকার পাশাপাশি তারা হরমুজ প্রণালীর উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যুদ্ধের আগে বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে পরিবাহিত হতো। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেন, মার্কিন নেতারা এখনো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের আদর্শিক দৃঢ়তা ও ত্যাগের মানসিকতা বুঝতে পারেননি। প্রয়োজনে আমরা আরও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। 16 জুন শুরু হওয়া ইসলামী মাস মহরমের কথাও উল্লেখ করেন তিনি। এই মাসে আশুরা পালিত হয়, যা ইমাম হোসেনের শাহাদাতের স্মৃতিবাহী এবং ইরানি বর্ষপঞ্জির একটি গুরুত্বপূর্ণ সময়। মোহসিনি এজেই বলেন, এটি তরবারির উপর রক্তের বিজয়ের মাস। প্রয়োজনে আমরা যুক্তরাষ্ট্রের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত। আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভিও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তার মতে 2025 সালের সামরিক অভিযানে ইসরায়েলের প্রকৃত দুর্বলতা উন্মোচিত হয়েছে। অন্যদিকে খাতাম আল আনবিয়া সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি আরও ধাপ এগিয়ে বলেছেন, বিশ্ব খুব শীঘ্রই ইরান ও ইরানি জনগণের বড় বিজয়ের খবর শুনবে। তবে সম্ভাব্য চুক্তি নিয়ে ইরানের ভেতরে সবাই খুশি নয়। দেশটির কট্টরপন্থী রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীগুলো ইতোমধ্যে সম্ভাব্য চুক্তির বিভিন্ন শর্তের তীব্র সমালোচনা শুরু করেছে। তাদের প্রধান উদ্বেগ, জব্দ হওয়া বৈদেশিক তহবিল, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ এবং পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতা। অনেকে এই আলোচনাকে 2015 সালের পারমাণবিক চুক্তির সঙ্গে তুলনা করছেন। তাদের দাবি, সেই চুক্তিতে ইরান বেশি ছাড় দিয়েছিল এবং শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। সংসদ সদস্য মাহমুদ নাবাবিয়ান সতর্ক করে বলেছেন, নতুন চুক্তি আগের চেয়েও বেশি ছাড়ের দিকে যাচ্ছে এবং এটি আগের 2 সংস্করণের চেয়েও ক্ষতিকর হতে পারে।
চুক্তির বিরোধিতা থাকলেও ইরানের রক্ষণশীল গণমাধ্যমগুলো এখন স্বীকার করছে সমঝোতা অনেকটাই কাছাকাছি। আইআরজিসির ঘনিষ্ঠ জাবান পত্রিকা লিখেছে, আলোচনায় সফল হওয়ার নিশ্চয়তা না থাকলেও চেষ্টা না করার পরিণতি আরও ভয়াবহ হতে পারে। এখন প্রশ্ন হলো, শোকের 1 বছর পর ইরান কি নতুন শান্তির পথে হাঁটবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও আরও বড় এক সংঘাতের দিকে এগিয়ে যাবে?